যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে চূড়ান্ত হামলার হুঁশিয়ারি ইরানের। গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত ঘিরে রাজনৈতিক চাপে বেনিয়ামিন নেতানিয়াহু কঠিন সমীকরণের মুখে। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে হামলাকারী সহ নিহত ৩, আহত ৫। পুলিশের পাশাপাশি তদন্তে এফবিআই এর সহায়তা। এবং ইউক্রেনের রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৯, আহত কয়েক ডজন মানুষ। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি নিয়ে জেলেনস্কির উদ্বেগ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি জেরিন অপি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে চূড়ান্ত হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে চরম এই সামরিক উত্তেজনার মধ্যেই কৌশলগত হরমুজ প্রণালী উন্মুক্ত এবং দ্রুত চুক্তিতে পৌঁছানোর শর্তে ইরানে পরিকল্পিত হামলা স্থগিতের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক এই নাটকীয়তার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। গত কয়েকদিন ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোয় মার্কিন ইসরায়েলি বিমান হামলার খবরে তৈরি হয় যুদ্ধের আবহ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত হামলার পাল্টা হুঁশিয়ারি দেয় ইরান। পারস্য উপসাগরের সমস্ত মার্কিন ঘাঁটি ও আঞ্চলিক সব তেল ও গ্যাস স্থাপনায় একযোগে হামলার কথা জানায় তেহরান। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামরিক পদক্ষেপ থেকে হঠাৎ পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানে সবচেয়ে ভয়াবহ সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত থাকলেও আঞ্চলিক দেশগুলোর অনুরোধে শেষ মুহূর্তে হামলা স্থগিত করেছেন তিনি। জানান, দীর্ঘ ৫ মাস ধরে অবরুদ্ধ থাকা বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের ধমনী হরমুজ প্রণালী অবিলম্বে পুরোপুরি উন্মুক্ত করা এবং পারমাণবিক হুমকি বন্ধের শর্তে সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরি হয়েছে। দ্রুত এই সমঝোতা বাস্তবায়নের শর্তেই হামলা বাতিল করা হয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান সীমান্তে বড় ধরনের কূটনৈতিক বরফ গলার খবরের আড়ালেও গাজা উপত্যকায় থেমে নেই জায়নবাদীদের আগ্রাসন। হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজা থেকে ইসরায়েলি সেনার প্রত্যাহারের আলোচনার মধ্যেই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৫ ফিলিস্তিনি। পাশাপাশি মধ্য গাজায় বোমা মেরে উড়িয়ে দেয়া হয়েছে ফিলিস্তিনের মূল ওষুধ সরবরাহ গুদাম, যা পুরো অঞ্চলে চরম চিকিৎসা সংকট ও মানবিক বিপর্যয় তৈরি করেছে। হুমকি ও সামরিক কৌশলের সমীকরণে ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতা মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তি দিলেও গাজায় ক্রমাগত বেসামরিক নাগরিকদের হত্যা ও চিকিৎসা ব্যবস্থা ধ্বংসের নজির পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তিকে চরম সংখ্যার মুখে দাঁড় করিয়েছে। আজহার স্বপ্নিল, আরটিভি। হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত ঘিরে রাজনৈতিক চাপে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য এই চুক্তিকে স্বাগত জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে ইসরায়েলি ডানপন্থী রাজনীতিবিদরা এর তীব্র বিরোধিতা করছেন। ফলে যুদ্ধবিরতি, গাজার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ এবং নিজের রাজনৈতিক অবস্থান সব মিলিয়ে কঠিন সমীকরণের মুখে নেতানিয়াহু। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। গাজা থেকে সেনা প্রত্যাহার ও হামাসের অস্ত্র সমর্পণের শর্ত, এই দুই বিষয় নিয়েই এখন অস্বস্তিতে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হামাস অস্ত্র ছাড়তে রাজি হয়েছে, তবে চুক্তির অংশ হিসেবে গাজা থেকে ধাপে ধাপে সৈন্য সরিয়ে নেওয়া এবং ফিলিস্তিনি প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি মানতে নারাজ ইসরায়েলের অনেক রাজনীতিক। ইসরায়েল সরকারের পক্ষে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও এক শীর্ষ কর্মকর্তা জানান, হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় সেনা সরাবে না তারা। তবে ট্রাম্প বলছেন, চুক্তিতে সন্তুষ্ট ইসরায়েল। চুক্তির বিরোধিতা করছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতারা। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর বলছেন, হামাসকে ছাড় দেওয়ার অর্থ ভবিষ্যতে আরও হামলার সুযোগ তৈরি করে দেয়া। গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষে তিনি। অন্যদিকে হামাসের সামরিক ও রাজনৈতিক শক্তি পুরোপুরি ধ্বংস না হলে কোনো চুক্তি সফল হবে না বলে মনে করছেন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা। বিশ্লেষকদের মতে, সামনে নির্বাচন থাকায় এই সিদ্ধান্ত তার রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গেও জড়িয়ে গেছে।
দুর্নীতির মামলায় অভিযুক্ত নেতানিয়াহুর জন্য আসন্ন নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের ধারণা, ক্ষমতায় টিকে থাকতে তাকে যেমন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে, অন্যদিকে ডানপন্থী জোটকেও সন্তুষ্ট করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, নেতানিয়াহু হয়তো প্রকাশ্যে চুক্তি পুরোপুরি প্রত্যাখ্যান করবেন না, কিন্তু গাজা থেকে বড় ধরনের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া তার জন্য কঠিন হতে পারে, কারণ এটি শুধু দেশের নিরাপত্তাই নয়, তার দীর্ঘদিনের রাজনৈতিক আদর্শের সঙ্গেও যুক্ত। হামাসের নিরস্ত্রীকরণ ও গাজার ভবিষ্যৎ নিয়ে সম্ভাব্য চুক্তি এখন শুধু যুদ্ধের সমাধানের প্রশ্ন নয়, নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্বেরও বড় এক পরীক্ষা। ইমতিয়াজ আহমেদ, RTV। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে হামলাকারী সহ নিহত হয়েছে অন্তত ৩ জন, আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে দেশটির আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে। এ সময় মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। পুলিশ জানায়, হামলাকারী ঘটনাস্থলের কাছেই নিহত হয়েছে। বর্তমানে জননিরাপত্তার জন্য এলাকাটিতে কোনো হুমকি নেই বলেও জানানো হয়। তবে হামলার উদ্দেশ্য ও বন্দুকধারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দে রেস্তোরাঁ ও আশেপাশের এলাকা থেকে মানুষ প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে শুরু করেন। ঘটনায় স্থানীয় পুলিশের পাশাপাশি এফবিআইও তদন্তে সহায়তা করছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, সাম্প্রতিক সময়ে কিয়েভে হামলা বাড়িয়েছে মস্কো। শনিবারের হামলায় শহরের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং কিছু অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ধ্বংস হয়েছে আবাসিক ভবন, ধ্বংসস্তূপে আটকা পড়ে অনেকে। এদিকে কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে বলে দাবি করেছে মস্কো। জাহাজের 17 ক্রুকে উদ্ধার করা হয়েছে। কিয়েভে হামলার পর আবারও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। শনিবার রাতে কুদ্রিনস্কায়া শহরের বালজিরেসি রেস্তোরাঁর বাইরে এ ঘটনা ঘটে। প্রথমে গ্যাস বিস্ফোরণের আশঙ্কা করা হলেও পরে রুশ কর্তৃপক্ষ জানায় এটি ছিল দেশীয়ভাবে তৈরি একটি বোমার বিস্ফোরণ। জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির দাবি, বিস্ফোরক বহনকারী এই নারীকে নিরাপত্তারক্ষী বাধা দিলে বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে ওই নিরাপত্তারক্ষী, বিস্ফোরক বহনকারী নারী এবং এক অতিথি রয়েছেন। ঘটনার পর এলাকা ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। হামলার লক্ষ্য একটি ব্যক্তিগত অনুষ্ঠান ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের কারণ ও সম্ভাব্য জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। বাংলাদেশ সহ 50 দেশের জন্য ভিসা বন্ধ স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ৩ আগস্ট থেকে কার্যকর হওয়া এই কর্মসূচি 50টি দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যার মধ্যে 30টি আফ্রিকার দেশ। দক্ষিণ এশিয়া থেকে তালিকায় আছে বাংলাদেশ, নেপাল ও ভুটান। নতুন নিয়ম অনুযায়ী কনসুলার কর্মকর্তা প্রয়োজন মনে করলে আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে সর্বোচ্চ 20,000 মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে বলতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, ভিসা মেয়াদ শেষে কেউ যাতে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান না করেন তা নিশ্চিত করাই এ নীতির লক্ষ্য। তবে অভিবাসন অধিকার কর্মীদের অভিযোগ, এটি বৈধ ভ্রমণকারীদের নিরুৎসাহিত করবে এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিকে আরও জোরদার করবে। স্পেনের সেউতায় নজিরবিহীন অভিবাসন সংকট ঘিরে মঙ্গলবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সীমান্ত সুরক্ষা ও অভিন্ন অভিবাসন নীতি রক্ষার তাগিদ দিয়ে 22টি সদস্য রাষ্ট্রের যৌথ চিঠির পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেন নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, বেলজিয়াম সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা। অপরদিকে ইউরোপীয় কমিশনের কাছে লেখা পৃথক চিঠিতে মিত্র দেশগুলোর এই স্বার্থপর মনোভাবের কঠোর নিন্দা জানিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামিল শেহাবের রিপোর্টে বিস্তারিত। সোশ্যাল মিডিয়ার মিথ্যা প্রচারণার ফাঁদে পড়ে সাগরে ঝাঁপ দিয়েছিলেন হাজারো মরক্কোবাসী। উন্নত জীবনের আশায় সাঁতরে পৌঁছান স্পেনের সীমান্ত শহর সেউতায়, কিন্তু তীরে পৌঁছে অভিবাসীরা না পান খাবার, না পান মাথা গোজার ঠাঁই।
সামাজিক মাধ্যমে তরুণদের লাইফ জ্যাকেট ও সাঁতারের পোশাক পরার ভিডিও ছড়িয়ে দাবি করা হয় ইউরোপে ঢোকা এখন পানির মতো সহজ। সেই মিথ্যা প্রলোভনে সমুদ্র পাড়ি দিতে গিয়ে প্রাণ হারান অন্তত ৬৭ জন। আবার যারা স্পেনে এসে পৌঁছান তাদের অনেকেই মূল ইউরোপে যাওয়ার রাস্তা না পেয়ে মরক্কোতে ফিরে যেতে বাধ্য হন খালি হাতেই। এই ঘটনা গভীর ফাটল ধরিয়েছে ইউরোপের রাজনীতিতে। একে স্পেনের শিথিল অভিবাসন নীতির ফল বলে খোঁচা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এমনকি নিরাপত্তার অজুহাতে স্পেনের সঙ্গে থাকা অবাধ যাতায়াতের সেনজেন চুক্তিও সাময়িকভাবে বন্ধ করেছেন তিনি। জবাবে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, সংকটকালে পাশে না দাঁড়িয়ে নোংরা রাজনীতি করছে রোম। অনেকের ধারণা এই অনাকাঙ্ক্ষিত ঢলের পেছনে মরক্কোর সীমান্তরক্ষীদের অবহেলা বা গভীর রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। বিশ্লেষকরাও মনে করছেন সাম্প্রতিক ভূ রাজনৈতিক টানাপোড়েনে জেনে শুনেই বিশাল এই জনস্রোত উপেক্ষা করে থাকতে পারে সীমান্তরক্ষীরা। পাশাপাশি এই বিশৃঙ্খলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ পাচ্ছে আন্তর্জাতিক উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো। ব্রেক্সিটের পর অভিন্ন ইউরোপ ধারণাটিও বদলে যেতে শুরু করেছে ধীরে ধীরে। ব্রিটেনের পর স্পেন, তারপর অন্য কোনো দেশ আলাদা হয়ে গেলে ভাঙন ধরবে ইউরোপে। আর লাভবান হবে রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো। সেই সঙ্গে ইউরোপের বাণিজ্য ও নিষেধাজ্ঞা শিথিল এবং ন্যাটো ও নিরাপত্তা জোটেও ধরবে চীন। ফলে স্পেন উন্মুক্ত এমন অনলাইন প্রচারণা কে বা কারা ছড়ালো, অভিন্ন ইউরোপ ভাঙার এটি কোনো গভীর ষড়যন্ত্র কিনা, এসব প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। সামিউল শিহাব, RTV। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 25 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও 23 জন। দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, গত 26 জুলাই দিনশি শহরের ওয়েই ইউয়ান কাউন্টিতে প্রবল বৃষ্টির পর এ বন্যা দেখা দেয়। শুরুতে 10 জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। দুর্যোগ মোকাবিলা সংস্থা গানসুর স্থানীয় কর্তৃপক্ষকে ক্ষয়ক্ষতির তদন্ত ও মূল্যায়নের নির্দেশ দিয়েছে। অব্যাহত বৃষ্টির কারণে আরও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি হয়েছে। এদিকে সিচুয়ান প্রদেশেও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী বন্যায় মৌসুম শুরুর পর সেখানে 8,81,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। জাপানি ইয়েনের দরপতন ঠেকাতে বৈদেশিক মুদ্রাবাজারে যৌথভাবে হস্তক্ষেপ করেছে জাপান ও যুক্তরাষ্ট্র। রয়টার্সকে জাপান সরকারের দুটি সূত্র জানিয়েছে, সোমবারে ঘোষণা দেবেন জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা। সূত্রগুলো দাবি, 40 বছরের সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়া ইয়েনকে শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাজার সূত্রের মতে 2011 সালের পর এই প্রথম দুই দেশ একসঙ্গে ইয়েন কিনে এবং ডলার বিক্রি করে বাজারে হস্তক্ষেপ করেছে। এর আগে জাপানের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রাখলেও শিগগিরই হার বাড়ানোর ইঙ্গিত দেয়। তবে যৌথ হস্তক্ষেপের বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি টোকিও বা ওয়াশিংটন। পেরুতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত 13 জন। স্থানীয় সময় শনিবার দেশটির নাজকা শহরের বাইরে একটি মাঠে বিধ্বস্ত হয় পর্যটকবাহী এই বিমান। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানটি ইকা শহর থেকে উড্ডয়ন করে। নিহতদের মধ্যে রয়েছেন 7 ইতালীয়, 2 স্প্যানিশ ও 2 জার্মান পর্যটক। এছাড়া প্রাণ হারিয়েছেন বিমানের পাইলট ও কো-পাইলট। নাজকা লাইন্স পেরুর মরুভূমিতে শত শত বছর আগে আদিবাসীদের তৈরি এক বিশাল আকৃতির ভূনকশা। নকশাপূর্ণ অবয়ব আকাশ থেকে স্পষ্টভাবে দেখা যায়। প্রতি বছর হাজারো পর্যটক এখানে ভ্রমণ করেন। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি। নাজকা বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। ভারতের কেরালায় টানা ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে শিশুসহ অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। কোল্লাম ও তিরুবনন্তপুরম ছাড়া কেরালার বাকি সব জেলায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইদ্দুকি, কোয়াট্টাম ও পাঠানমথিট্টা জেলায় একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পাম্বা নদী প্লাবিত হয়ে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে নৌকা নামানো হয়েছে এবং আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত শত শত পরিবারের জন্য খোলা হয়েছে 65টি ত্রাণ শিবির। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 7 আগস্ট পর্যন্ত সেখানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কানাডার দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা ওয়েস্ট জেটের ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা ধর্মঘটে যেতে পারেন।
রোববার সকাল থেকে শুরু হতে পারে এই কর্মসূচি, যা দেশটির ব্যস্ত ছুটির মৌসুমে বড় ধরনের ভোগান্তি তৈরি করতে পারে। বেতন কাঠামো নিয়ে বিরোধের জেরে কর্মীরা ধর্মঘটের হুমকি দিয়েছেন। বিশেষ করে উড্ডয়নের আগে যাত্রী সহায়তা, নিরাপত্তা পরীক্ষা ও বোর্ডিংয়ের কাজের জন্য পারিশ্রমিক দাবি করেছে ইউনিয়ন। এরই মধ্যে কয়েকটি ফ্লাইট বাতিল করেছে ওয়েস্টজেট। যাত্রীদের বিনা খরচে ফ্লাইট পরিবর্তন বা বাতিলের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে এখনও দুই পক্ষের মধ্যে চলছে আলোচনা। সমঝোতা না হলে 72 ঘন্টার ধর্মঘটের নোটিশ শেষ হওয়ার পর কর্মীরা কাজে না ফেরার ঘোষণা দিয়েছেন। আর এরই সাথেই শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।